আচ্ছা, এক্সেল নিয়ে যদি আলোচনা করি আমরা, তাহলে আগে আমরা বইটা বের করি। সকলের কাছে বই আছে? তোমাদের কাছে আচ্ছা, যদি বই থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এক্সেল নিয়ে যদি তোমাদের কাছে একটু আলোচনা করি, তাহলে এক্সেল বলতে আমরা কি বুঝি? এর আগে আমরা অষ্টম শ্রেণীতে এক্সেল সম্পর্কে কিছুটা জেনেছি। তাহলে এক্সেল মানে কি বোঝায় বলতে পারবা? বলো, এক্সেল বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে? এক্সেল প্রোগ্রাম, রিয়াদ, জেরিন, আচ্ছা তোমরা বলতে পারবে? ইকরা, এক্সেল সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই না? বলো। স্যার একটু বলে দেন আপনি। তার মানে কোনো পড়াশোনা নাই, এই তো? বলো, তার মানে কোনো পড়াশোনা আমাদের নাই। আচ্ছা, যাই হোক, যেটা আমরা বলছিলাম, এক্সেল মানে একটা হিসাব নিকাশের কি সফটওয়্যার বা প্রোগ্রাম। তাহলে যেটাকে আমরা স্প্রেডশিট বলি। স্প্রেডশিট মানে ছড়ানো পাতা, অর্থাৎ আগের দিনে যেখানে বড় বড় কাগজের প্রয়োজন পড়তো, হিসাব নিকাশের প্রয়োজন পড়তো, সেই বিষয়গুলোকে আমরা কিভাবে কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি, সেটাকেই বলা হয় এই স্প্রেডশিট। ঠিক আছে, আর সেটাকেই পরবর্তীতে নাম দেওয়া হয়েছে এক্সেল প্রোগ্রাম। আর ঠিক আছে, আমরা নাম শুনেছি ভিসি ক্যাল, তারপরে মাইক্রোসফট অফিস, ঠিক আছে, তারপর মাইক্রোসফট অফিস এক্সেল, যেটা হলো মাইক্রোসফট কর্পোরেশনের। আর এরপরে শুরুতে আমরা এটাকে পড়েছি যে কে অ্যাপল কর্পোরেশন প্রথম ভিসি ক্যালক নামে একটা কি করে স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে। অর্থাৎ যেখানে আমরা হিসাব নিকাশটা, যেমন স্কুল কলেজের রেজাল্ট, তারপর ব্যবসা বাণিজ্যের হিসাব, সেগুলো আমরা সহজে করতে পারি। তাহলে সেই ধরনের বিষয়গুলো, অর্থাৎ বিভিন্ন রকমের সংখ্যা ও অক্ষর ভিত্তিক এবং যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধা, কলাম এবং সারির সমন্বয়ে তৈরি, সূত্র ব্যবহার করার সুবিধা, বিভিন্ন ফাংশন ব্যবহার করার সুবিধা, আকর্ষণীয় গ্রাফ এবং চার্ট ব্যবহার করার সুবিধা, তাহলে এগুলা আমরা খুব সহজেই এক্সেলের মাধ্যমে করতে পারি। তাহলে এখন আমরা এই যে এখানে একটা পাতা দেওয়া আছে, তাহলে এই পাতাটা আমরা এক্সেল প্রোগ্রাম খুলে তার ব্যাখ্যা আমরা দিই। তাহলে আমরা স্টার্ট বাটন থেকে কোথায়, মাইক্রোসফট অফিস, দেখো মাইক্রোসফট অফিস, দেন এখান থেকে আমরা এক্সেল প্রোগ্রাম, তাহলে এক্সেল 2013 আমরা ওপেন করলাম। এক্সেল 2013 এই ভার্সনটা আমরা ওপেন করি। করার পরে আমাদের এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের এক্সেলের যে শীট মানে পাতাটা, সেটা ওপেন হবে। দেখো এই যে নিচে লেখা আছে শীট, তাহলে এটাকে আমরা শীট মানে ছড়ানো পাতা, স্প্রেডশিট মানে একটা ছড়ানো পাতা। তাহলে এখানে আমরা যদি বলি যে কি লেখা আছে 84, আচ্ছা 84 আর 24, তাহলে আমরা এখানে দেখো কি করতে পারি, এক্সেলে এই যে একটা বিশাল পাতা পাইলাম, এই পাতাটাকে আমরা বলি কি ছড়ানো পাতা। তাহলে এখানে আমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই এক একটা ঘরকে বলা হয় হলো কি সেল। এক একটা ঘরকে বলা হয় সেল মানে কুশ, যেরকম আমরা বলি যে এক একটা সেল মানে ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা ঘর, অর্থাৎ গ্রাফ কাগজের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘর, এই এক একটা ঘরকে বলা হয় সেল। ঠিক আছে, আর এই এ বি সি এগুলাকে আমরা বলি কলাম, 1 2 3 এগুলাকে আমরা বলি কি রু। তাহলে এখানে আমরা কতগুলো কলাম আছে এবং কতগুলো রু আছে সেটাও আমরা দেখতে পারবো। ঠিক আছে, কতগুলো কলাম এবং কতগুলো রু আছে সেটাও আমরা দেখতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে কতগুলো কলাম আছে, লাস্ট কলাম এই এরকম। আমরা যদি 7-এর ভার্সনে বলি সেখানে 256টা কলাম আছে। ঠিক আছে, কয়টা কলাম আছে? 256টা। কিন্তু এইখানে অর্থাৎ যেটা আমরা 13 ভার্সন, এখানে আমাদের আরো অনেক বেশি সংখ্যক কলাম আছে। সেটা হলো কত, আমরা যদি দেখি একেবারে আমরা সরাসরি অনলাইন থেকে দেখি যে কত আছে, কত লেখা এখানে, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, এক্সেল
2019 না 13 নাম্বার। দেখো তাহলে আমরা যদি দেখি যে এক্সেলে এই ভার্সনে দেখো 1,48,556টা কি আছে, রোস আছে, আর কলাম আছে কত 16,384, যেটাকে আমরা দেখো এক্স এফ ডি অর্থাৎ হেক্সাডেসিমাল একটা ভ্যালু। এটা তোমরা এখন বুঝবা না, পরের ক্লাসে গেলে আমরা হেক্সাডেসিমাল কি সেটা ব্যাখ্যা করব। তাহলে দেখো কলাম নম্বর আছে কতটুকু 16,384 এবং টোটাল সেল আছে দেখো একক, দশক, শতক, হাজার, এরকম অযুত, লক্ষ, নিজ, অর্থাৎ অনেকগুলো 17 কোটির মতো আমাদের এখানে দেখো কি আছে, সেল আছে এক একটা শীটের মধ্যে। ভার্সন 2013 মধ্যে আমরা যেটা বলছিলাম। তাহলে আমাদের বইয়ে তো অবশ্য 13 ভার্সন নাই, আছে কত ভার্সন, 7 ভার্সন। তাহলে তোমরা এটা একটু নোট রাখতে পারো, ঠিক আছে। এখন যে লেটেস্ট ভার্সন গুলো সেখানে আমাদের কত আছে 1,48,576 রো, আর কলাম আছে 16,384টা। আর আমাদের যদি বলি 7 ভার্সনে 007 ভার্সনে কলাম এবং রো নাম্বার সেটা কত তা আমরা যদি দেখি, তাহলে দেখো এখানে হচ্ছে কত এক্সেল 2007 এর নিউয়ার, সেখান থেকে কত আছে দেখো একই কথাই 16,384টা হলো কলাম, আর হলো রোস আছে 1,48,576, একই এখানেও তাই আছে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো সকলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যা বুঝতেছি সকলে, তাহলে আমাদের এই বিষয়গুলো তোমাদের একটু নোট রাখতে হবে। দেখো আমাদের এই যে এখানে আছে এক্স এফ ডি, যা একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমরা, এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু, ঠিক আছে। এটা কিভাবে হিসাব করতে হয় এখন অবশ্য তোমরা বললে বুঝবা না। এটাকে আমরা ডেসিমাল ফরম্যাটে নেওয়ার একটা সূত্র আছে, সেটা আমাদের প্রয়োগ করে আমরা বের করতে পারি। আচ্ছা যাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এই কাজগুলো হচ্ছে, এবং এখানে প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। তাহলে তোমরা বলবো আমাদের বইয়ে কিন্তু এটা নাই, কতগুলো কলাম আছে কতগুলো সেল আছে, তাহলে এটা তোমাদের নোট রাখতে হবে, ঠিক আছে। তোমরা যারা বই খুলেছো অথবা না আছে তারা লিখে রাখো 16,000 কত 384 এবং কত 1,76,576, এটা হলো কি আছে কলাম, এবং হলো রু আছে কতগুলো, সেল আছে কতগুলো, এটা তোমাদের মনে রাখতে হবে। এমসিকিউ তে অবশ্যই দেওয়ার কথা। আমরা যদি এবার পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষায় আশা করব যে তোমাদেরকে এরকম আমরা কোশ্চেন দিয়ে দিব, মানে এরকম কোশ্চেন দিব নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। তাহলে দেখো তাহলে এখানে আমাদের কি লেখা আছে 1,48,576 এবং 16,384, এটা তোমরা লিখে রাখো। তাহলে এখন আমরা দেখি এই এক্সেল এর যে লেআউটটা সেটা কি কি বিষয় আছে। তাহলে এই শুরুতে একদম উপরে যে বারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বুক 1, এখানে লেখা আছে এটাকে বলা হয় কি টাইটেল বার, কি বলা হয় এটাকে টাইটেল বার। আর এই পাশে দেখো লেখা আছে এইগুলাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার, এই অংশটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর এই পাশে এটা হলো রিবন ডিসপ্লে অপশন, অর্থাৎ এটা অন্যান্য ভার্সনগুলোতে নাই, এখানে দেওয়া আছে। এটা হলো মিনিমাইজ মাইনাসের মতো, আর এটা হলো রিস্টোর, মানে একবার বড় হবে একবার ছোট হবে। আর এটা হলো ক্লোজ, এটাতে আমরা বুঝি কাটা যাবে। দেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এটাকে বলা হয় মেনু বার। এরপরে এইটা হলো একটা রিবন, যেটাকে বলা হয় কমান্ড গুচ্ছ। এখানে আমরা অসংখ্য কমান্ড গুলো এখানে কি করা থাকে সাজানো থাকে, যেটাকে আমরা বলি কমান্ড গুচ্ছ বা একটা রিবন, যেখানে অসংখ্য কমান্ড, অর্থাৎ যেমন হোম মেনুর অধীনে যত কমান্ড আছে তা এখানে সাজানো আছে, ইনসার্ট মেনুর অধীনে কতগুলো কমান্ড আছে তা সাজানো আছে, পেজ লেআউট মেনুর অধীনে কতগুলো কমান্ড আছে তা এখানে সাজানো আছে। তাহলে এখানে হলো 7 ভার্সনে ফাইল না লিখে এখানে লেখা আছে অফিসের যে লোগো, সেই লোগোটা এখানে দেওয়া আছে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? এখানে 7 ভার্সনে অফিসের লোগোটা দেওয়া আছে, যেমন আমরা আমাদের বইটা যদি দেখি দেখো এই যে এখানে অফিসের লোগোটা দেওয়া আছে, আর এখানে এই ভার্সনটাতে এখানে সরাসরি ফাইল কথাটা লেখা আছে, ফাইল কথাটা ক্লিক করলে এখানে তাই বের হবে। ওকে, বলো আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে এটা হোম মেনু, মানে হোম, ইনসার্ট এগুলো মেনু বার, এটা বুক 1, এটা হলো টাইটেল বার, এটা হলো মাইনাস মানে মিনিমাইজ, এটা হলো
বড় মানে ম্যাক্সিমাইজ, এটা ক্লোজ, আর এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, আর এটা হলো রিবন। আর এই যে নিচে D7 ড্রপ ডাউন মেনু FX, এটাকে বলা হয় ফর্মুলা বার। কি বলা হয়? ফর্মুলা বার। সরাসরি আমরা দেখি এই যে F3, ঠিক আছে, ক্রস টিক্স FX, এটাকে বলা হয় ফর্মুলা বার। আমি কোন সেলে যদি কোনো কিছু লিখি সেটা এই ফর্মুলা বারে দেখাবে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? এটাকে বলা হয় ফর্মুলা বার। জি স্যার। আর এই ফর্মুলা বারের পরে ABC এগুলোকে বলা হয় কলাম। 1 2 3 মানে 1 2 3 এগুলোকে বলা হয় রো। তাহলে এগুলাকে বলা হবে ABC দিয়ে আমরা প্রকাশ করি রো কে নাকি কলামকে? বলো, ABC দিয়ে আমরা কাকে প্রকাশ করি? কলামকে। হ্যাঁ, 1 2 3 দ্বারা কাকে? রো কে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা পরীক্ষা MCQ তে আসে যে ABC দিয়ে আমরা এক্সেল এ কলামকে আর 1 2 দিয়ে রো কে প্রকাশ করি। আর সাতের ভার্সনে শীট 1 শীট 2 শীট 3 এরকম থাকতো, আর এই ভার্সনে শীট 1 লেখা আছে এবং এই পাশে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে যদি আমি প্রেস করি তাহলে আমার আরেকটা শীট ওপেন হবে, দেখো শীট 2। আমার যে কটা শীট দরকার প্লাসে চাপ দিলে আরেকটা শীট আসবে। তাহলে এখন শীট 1 শীট 2, তাহলে আমি শীট 1 এ থাকি, তাহলে শীট 1 এ কাজ করতেছিলাম। এখন স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্র আমরা এটা কোথায় কোথায় ব্যবহার করি দেখো, লেখা আছে শিক্ষা ক্ষেত্রে ফলাফল, আয় ব্যয়ের হিসাব, যেমন কোনো মাইক্রো ক্রেডিট, তারপরে ধরো কোনো ব্যাংক, ঠিক আছে, তারপর বাজেট তৈরিতে আমরা যে বিভিন্ন ধরনের দেখি, আমি দেখাচ্ছি কোনো গ্রাফ চার্ট আমরা তখন দেখি পেপারে কোন অংশে কোন খাতে কত হয়েছে সেটা আমরা যদি দেখি। ক্রিকেট খেলায় রান দেখি আমরা, ঠিক আছে, কোন ওভারে কত রান করেছে, কোথায় উইকেট পড়েছে, ঠিক আছে, তাহলে সেটা আমরা দেখি। কর্মকর্তাদের বেতনের সংক্রান্ত হিসাব, তাহলে কার বেতন কত, কার স্কেল কত, এবং কে কত স্কেলে তার কত পার্সেন্টেজ বাড়ি ভাড়া পায়, কত পার্সেন্টেজ মেডিকেল পায়, কত পার্সেন্টেজ সে ভবিষ্যৎ তহবিলে জমা করে, কত পার্সেন্টেজ সে কি করে ঝুঁকি বা হিসাব পায়, কত পার্সেন্টেজ তার কাছে কেটে রাখা হয়, তাহলে সেটা হিসাব করা হয়। তারপরে হলো কি এয়ারলাইন্স রিজার্ভেশন, তোমরা হয়তো এই শব্দটা শুনেছো কিনা আমি জানি না। রিজার্ভেশন মানে হলো সংরক্ষণ করে রাখা। যেমন ধরো আমরা প্লেনের টিকিট কেটে রাখি 1 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগে। ধরো আমি হজে যাব 3 মাস আগে আমি প্লেনের টিকিট কেটে রাখলাম। এই যে 3 মাসের পর্যন্ত যেদিন আমি টাইম হবে সেই পর্যন্ত সে যে ওটা সংরক্ষণ করে রাখবে এটাকে বলা হয় রিজার্ভেশন। 15 দিন আগে আমি ট্রেনের টিকিট কেটে রাখবো, ওই টিকিটটা আমার জন্য যে কয়দিন সে সংরক্ষণ করে রাখবে এটাকে বলা হয় রিজার্ভেশন। বাসের টিকিট, এয়ারের টিকিট, ঠিক আছে, অর্থাৎ আমরা যে টিকিটটাই দোকানে ফোন করে আমি অনলাইনে অর্ডার দিয়ে দিলাম যে এই জিনিসটা আমার জন্য, ঠিক আছে, এটা যে তারা সংরক্ষণ করে রাখবে এটাকে বলা হয় রিজার্ভেশন সিস্টেম। আর আয়কর হিসাব এবং বিশ্লেষণ, তাহলে আমরা এটা হয়তো ইতিমধ্যে জেনে গেছি যে যারা সরকারি চাকরি করে তাদের হলো একটা গ্রেড আছে, যারা হলো 9তম গ্রেড থেকে শুরু করে আপার দিকে তাদের হলো প্রত্যেক বছর তার ইনকামের উপর সরকারকে একটা কি করতে হয়, হিসাব দিতে হয়। সে কত টাকা সরকারের কাছ থেকে পেলো, তার উপর ইনকাম ট্যাক্স রিটার্ন টাকা সরকারকে দিতে হয়, এবং সে টাকাগুলা কিভাবে খরচ করলো সেটারও হিসাব তাকে দিতে হয়। এটাকে বলা হয় আয়কর হিসাব এবং বিশ্লেষণ। এরপরে নির্বাচনের ভোট গণনা, আমরা দেখেছি যে ইভিএম, আমরা ক্লাস 8 এ পড়েছি ইভিএম, ঠিক আছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেখানে কিভাবে ভোট হয় সেটাও এই এক্সেল প্রোগ্রাম দিয়ে হিসাব করা হয়। খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশল, যারা আমরা বললাম ক্রিকেট খেলায় যে সকল বিষয়গুলো আমরা দেখে থাকি, রান এবং উইকেটের যে গ্রাফ, রানের যে গতিগুলা, সেগুলো আমরা দেখি সেটা এই এক্সেল প্রোগ্রাম ব্যবহার করা হয়। তাহলে আমরা স্প্রেডশিটের ব্যবহারের কৌশল, এখন আমরা কিছু স্প্রেডশিটের ব্যবহারের কৌশল আমরা দেখি। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই ঘরগুলোকে বলা হয় সেল, ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আর এই সেলগুলা আমরা ইচ্ছা করলে বড় করতে পারি, ছোটও করতে পারি। এই কলাম ধরো এখানে আমার লেখা দরকার যে GHATAIL ঘাটাইল ক্যান, তারপর হলো কি টনমেন্ট, এটা লেখা দরকার, তাহলে লিখলাম। তাহলে এই সেলটা দেখো, এই যে A আর B দুইটা দখল করেছে, সে A আর B কি করেছে, দুইটা দখল করেছে, কিন্তু আমার দরকার একটার মধ্যে। তাহলে আমরা কি করব, যে সেলে দরকার সেই সেলে কার্সার বা মাউস পয়েন্টার সেইখানে রেখে, কার্সারটা সেইখানে রেখে এই যে এইখানে নিলে আমার একটা তীরের মতো আসবে, তখন আমরা এটাকে টান দিয়ে ডান দিকে সরাই দেবো, দেখো একটা হয়ে গেছে। এটা হলো ক্রিয়া কৌশল, মানে ড্রাগ করে আমরা সরাই দেব। এখন দেখো এই ঘরটা, সেলের ঘরটা আমার নিচের দিকে বানানো দরকার, তাহলে আমরা কি করব, এই যে মাউস পয়েন্টার মানে কার্সারটা এখানে রেখে এই সেল অর্থাৎ রুজ এখানে নিচে, সেখানে নিচে টান দিয়ে নিচের দিকে টান দিয়ে দিব, বড় হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারতেছো? বলো তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো?
জি জি, স্যার। আচ্ছা, যারা বুঝতে পারতেছো তাদেরকে তো ধন্যবাদ। স্যার। হ্যাঁ, Yes, তাহলে sir. এখন হ্যাঁ কি বলতেছিলা, কে বলো? কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছ নাকি বুঝতেছো এটা বলতেছো, বলো। আচ্ছা, যারা আমার কথা শুনতেছো অথবা যারা বুঝতেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে আমরা কিভাবে কাজটা করতেছি দেখো, এইখানে আরেকটা কাজ আমরা করতে পারি। সেই কাজটা হলো এই যে দেখো, আমরা ঘরটা যখন বড় করেছি, ঘাটাল ক্যান্টনমেন্ট লেখাটা নিচে পড়ে গেছে, তাহলে আমি লেখাটা উপরে চাই। তাহলে এই যে এইখানে দেখো লেখা আছে অ্যালাইনমেন্ট, এইখানে মিডল অ্যালাইনমেন্ট, আরেকটা হলো কি টপ অ্যালাইনমেন্ট। তাহলে আমরা টপে ক্লিক করলে লেখাটা টপে উঠে গেল। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? Yes, জি sir. স্যার। আচ্ছা, গুড। কারো কোশ্চেন থাকলে সেগুলা জিজ্ঞেস করবা, আর আদারওয়াইজ আমি যখন জিজ্ঞেস করব এগুলা কিন্তু তোমাদের কিছুটা বলতে হবে। তাহলে এরকম করে, তাহলে আমরা শুরুতেই বলেছিলাম এটা হলো হিসাব নিকাশের সহজ একটা প্রোগ্রাম। তাহলে আমরা একটা হিসাব যদি করে দেখি, সাপোজ ধরো এখানে আমরা 30 ইচ্ছা মতো লিখি, 44 বা এরকম হলো এরকম, ঠিক আছে। তারপর আমার এরকম, আমরা যদি এই যে সংখ্যাটা গুলা লেখলাম, এই সংখ্যাগুলো আমরা যোগফল চাই। কি চাই? যোগফল চাই। তাহলে খুব সহজে আমরা, আমার সময় যাতে বেশি না লাগে, আমি সংখ্যাগুলো ইনপুট করা মাত্রই তার আমি যোগফল বের করব। তাহলে আমরা ক্লাস 8-এ পড়েছি এটাকে আমরা দুই ভাবে যোগ করতে পারি, একটা হলো ম্যানুয়ালি আর একটা আমরা অটোমেটিক্যালি। তাহলে প্রথমে আমরা ম্যানুয়ালি দেখি, তাহলে এই কটা সংখ্যার আমরা যোগফল বের করব। তাহলে প্রথমে ইকুয়াল দেব। কোনো কাজ করার প্রথম সূত্র হলো শর্ত হলো আমাকে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিয়া, তাহলে এই যে আমরা বলেছিলাম এখানে যতগুলা ঘর আছে, এই প্রত্যেকটা ঘরকে আমরা এক একটা বলি সেল। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে আমি 30, তাহলে এই সেলের অ্যাড্রেস, আগে আমরা আরেকটা জিনিস বুঝিয়ে নেই। 30 যে আছে এই সেলের অ্যাড্রেস, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমি যে সেলে কার্সার আছে আমরা সেল বলতেছি, তাহলে সেল অ্যাড্রেস সেটা আমরা কিভাবে বের করব বা কি হবে? তাহলে প্রথমে এটা কলাম আছে ডি কলামে, রো আছে কত নম্বরে? এই দিক থেকে 5। তাহলে এই সেলের অ্যাড্রেস, যে সেলের কার্সার পয়েন্ট আছে এটার অ্যাড্রেস হবে D5। এই যে এই পাশে কর্নারে দেখো লেখা আছে নেম বক্স, তাহলে এটা হলো সেলের নাম। কত নাম? D5। তাহলে প্রথম হবে কলামের নাম, তারপরে হবে রো এর নাম। প্রথমে কলামের নাম, তারপরে রো এর নাম যেখানে আছে। তাহলে এটার নাম F, রো আছে কত? 11, তাহলে F11 এইখানে যদি থাকে, তাহলে ডি এটা কত? 12, তাহলে D12। তাহলে এরকম করে যতই থাকুক, আমরা তো বলেছি যে এখানে স্পেসিফিক বলেছি কতগুলা সেল আছে, তাহলে অ্যাড্রেস এরকম করে আমাদের কি নির্দিষ্ট। অর্থাৎ একটা কখনোই দুইবার হবে না, কারণ দুইবার যদি হয় তাহলে আমি যদি সূত্র প্রয়োগ করি তাহলে একটা তার একটা জায়গায় চলে যাবে, তা হওয়ার কোনো সুযোগ এখানে নাই। অর্থাৎ যেটাকে আমরা বলি নির্ভুল ভাবে এখানে কাজ করা যায়, নির্ভুল ভাবে। তাহলে এখন আমরা এখানে আমরা যোগ করব এই B6 সেলে, তাহলে প্রথমে ইকুয়াল এই ফার্স্ট সেল অ্যাড্রেস। ম্যানুয়ালি আবার আমরা দুই ভাবে করতে পারি, সেটাও একটা একটা দেখাই। তাহলে ম্যানুয়ালি আমরা দুই ভাবে করতে পারি। তাহলে প্রথমে হবে কি ইকুয়াল এই ফার্স্ট সেল অ্যাড্রেস কত? B1, তাহলে আমরা B1, ঠিক আছে, এটা আমরা লিখলাম B1, তারপরে দিব যোগ চিহ্ন, তারপরেরটা কত আছে? B2, ঠিক আছে দেখো, তারপরে যোগ, তারপরে আছে কত? B3, তারপরে কত আছে? যোগ, কত? B4, তারপরে কত আছে? B5, সরি সমান চিহ্ন B5। এখন এই যে সবগুলা সেল অ্যাড্রেস লিখেছি, এখন যদি আমি এন্টার বাটনে প্রেস করি দেখো সবগুলোর যোগফল কত? 884, সেটা চলে এসেছে। তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? ছোট হচ্ছে? বলো। No, sir. দেখাচ্ছে। আচ্ছা, তাও আমরা বড় করে দিলাম। এখন দেখো আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি কিনা। আমরা এখানে কি বসাইছি? সূত্র বসাইছি। কি সূত্র বসাইছি তা দেখো, প্রত্যেকটা সেলের অ্যাড্রেস আমরা আলাদা আলাদা বসাইছি। এটা B1, এটা B2, এটা B3, এটা B4, এটা B5, এটা কত? এটা তো রেজাল্টই আমার বের হয়েছে। এখন যদি চাই যে এই সবগুলা আমরা আরেকটু বড় করে দিই, সবগুলার ফন্ট আমরা 28 করে দিলাম। এখন দেখো আমরা এই ঘরে এই সবগুলা রেজাল্ট আমরা কি করব? এই ম্যানুয়ালি কাজটা আরো সহজ করব, ঠিক আছে।
ম্যানুয়ালি কাজটা যদি আরো সহজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটার জন্য একটা সূত্র প্রয়োগ করতে হবে। কি করতে হবে? সূত্র। তাহলে ইকুয়াল, আমরা যোগের ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করি, সেটা হলো সামেশন। ঠিক আছে, তাহলে সেই সামেশন কথাটা সংক্ষিপ্ত রূপ SUM, সাম দিয়া ব্র্যাকেট, সাম দিয়ে আমরা কি করব? ব্র্যাকেট। তাহলে ফার্স্ট সেল অ্যাড্রেস এটা কত? B1 লিখে দিই আমরা, B1 B1। তারপরে হবে ইস টু, মানে হলো আমরা যেটা বলি দুইটা কুলন, বাংলা কথায় বলি কুলন, এখানে বলা হয় ইস টু। B2 ইস টু কি হবে? লাস্ট সেল অ্যাড্রেস, এটা কত? B6, B6 B6। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার বাটনে প্রেস করি। দেখো এইটুকু টোটাল ফলাফল কত, তার যোগফল চলে আসছে। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার আচ্ছা, গুড। যারা বুঝতে পারতেছো, এখন যদি চাই যে এই পর্যন্ত আমরা সূত্র লিখে করছি, এখন এই ঘরে এই পর্যন্ত সংখ্যাগুলো আমি কি অটোমেটিক্যালি বের করতে চাই। কি করতে চাই? অটোমেটিক্যালি। তাহলে আমাদের কাজ হবে এই ঘর পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করার পরে এই যে আমরা এখানে যে রিবন কমান্ড ডান পাশে লেখা আছে অটো সাম, মানে আমরা সামের যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা আমার লিখতে হবে না, অটোমেটিক্যালি হবে। দেখো চাপ দেওয়া মাত্রই আমার এখানে কি হয়ে গেছে, অটোমেটিক্যালি তার এই কটার যোগফল আমার এখানে চলে আসছে। এখন এই কটার যদি যোগফল আমরা চাই তাহলে এখানে দিলে অটো সাম, তাহলে আমার এই কটার সংখ্যার যোগফল আমার অটোমেটিক চলে আসছে। এখন যদি আমরা চাই যে এখানে কেন একই সংখ্যা বারবার হলো, কারণ আমরা এখানে তো আমি সূত্র লেখা করে আটকাই দিছি। আমার কথা কি বুঝতে পারতেছো? এই ঘরে তো আমি সূত্র লেখা আটকাই দিছি। এইখানে যদি আমরা ইচ্ছা মতো বুঝলাম সংখ্যা না লেখি, স্যার। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। এরকম হওয়ার কারণ কি দেখো, এখানে যদি আমরা দেখি এই ঘর আমরা সিলেক্ট করে এই যে ডান পাশে লেখা আছে অটো সাম, এখানে ক্লিক করা মাত্রই সবগুলোর যোগফল আমার এখানে বের হয়ে যাবে। দেখো বের হয়েছে। ইয়েস স্যার। এখানে হয়নি, এখানে কারণ হলো এইখানে তো আমি আগেই এই ঘরটাকে সূত্র লেখা তো আমি আগে ফিক্সড করে ফেলেছি। এই যে এই ঘরে দেখো এখানে তো আমরা যে ফর্মুলার মধ্যে সূত্র লেখা তো আগে ফিক্সড করে ফেলেছি। এখন এইটা যদি আমি এখান থেকে সূত্রটা ডিলিট করে দেই, তারপরে এখানে যদি কোনো আমি ভ্যালু বসাই দিই, সাপোজ ধরো আমরা কত 5 বা 6 আমরা বসাই দিলাম, বসাই দিয়ে এটাকে যদি আমরা দেখো এখান থেকে সরাই দিই, সরাই দিয়ে এখন যদি এই কটাকে আমরা সিলেক্ট করে অটো সাম দিই, তাহলে এখন দেখো রেজাল্ট ঠিকই চলে আসছে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? ইয়েস স্যার। তাহলে এটা হলো Yes, sir. সহজ কাজ। জি স্যার। এটা হলো একদম সহজ কাজ, আমরা প্রিলিমিনারি কাজটা দেখতেছি। দেখো স্প্রেডশিট ব্যবহারের কৌশল, যেমন আমরা এখনো গুণ করা ভাগ করা এগুলো আমরা আসি নাই, তাহলে যোগ করা এটা আমরা দেখলাম, ঠিক আছে, বিয়োগ করা দেখবো, তারপরে আমরা এইরকম ওই যে খরচ বের করার আমরা বলেছিলাম শতকরা বের করব, পার্সেন্টেজ বের করব, 100 টাকার পার্সেন্টেজ এত টাকা হবে, 10 লক্ষ টাকার আমার হয়েছে, সেগুলো আমরা হাতে করব না। 10 লক্ষ টাকা বা একজনের বেতন পায় 30,000 টাকা, তাহলে সে 5% কি করবে, ভবিষ্যৎ তহবিলে জমা রাখবে। এটা কি আমরা একটা একটা করে হিসাব করব? একটা হিসাব করলে 1 কোটি থাকুক, তাদের হিসাব মুহূর্তেই হয়ে যাবে। তাহলে এর নামই হলো এক্সেল প্রোগ্রাম। তাহলে আমরা দেখো প্রাথমিক ধারণা আমরা যেটা পাইলাম যোগ করার বিষয়ে, তাহলে এই যোগ করার বিষয়ে আমরা যদি আলাদা আলাদা সেল অ্যাড্রেস লিখে দেই তাও হবে, আর যদি আমরা কি সূত্র প্রয়োগ করি তাও হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? ইয়েস স্যার। এখন আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি, দেখো আমি ঘরগুলা একটু ফন্ট সাইজ বড় করে নেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো এখানে যদি আমরা বিয়োগ করি, যেমন ধরো নিচে নিচে করি অথবা ডান পাশে করি, সবার জন্য সূত্র একই। তাহলে এখানে যদি আমি 5 পাই, এই ঘরে যদি আমরা বিয়োগ করি, এই দুইটা মধ্যকার বিয়োগ করি, তাহলে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা কি করব, এই সেল অ্যাড্রেস বিয়োগ, এখন দেখো সরাসরি আমরা ক্লিক করলেই সেল অ্যাড্রেসটা চলে আসবে, এখন এন্টার দিলেই বিয়োগফল চলে আসবে। যদি আমরা এইখানে 55 থাকে, এই ঘরে রেজাল্ট চাই, তাহলে ইকুয়াল দিয়া আমরা এই সেল অ্যাড্রেস মাইনাস চিহ্ন কিবোর্ড থেকে এই সেল অ্যাড্রেস, এখন এন্টার দেই, তাহলে রেজাল্ট চলে আসছে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো বলো? বিয়োগ তো আর 4টা ভাষা সংখ্যার মধ্যে হয় না, এটা আমরা জানি, একটা বিয়োজন, একটা বিয়োজ্য, একটা বিয়োগফল, আর যোগ করার সময় একাধিক রাশি হতে পারে। আমার কথা কি বুঝতে পারতেছো? Yes, sir. আচ্ছা, জি স্যার। তাহলে এখানে আমরা একটা সহজ জিনিস দেখাই,
যদি আমরা ধরো 1 2 3 ABCD আমরা লিখতে চাই, তাহলে দেখো যে 1 2 3 আমরা যদি এরকম ক্রমান্বয়ে লিখতে হয়, তাহলে আমরা সেটা হাতে না লিখে এখানে অটো বোঝাইতে পারি। কিভাবে? এই যে দেখো ঘরের নিচে ছোট্ট একটা মাউস পয়েন্টারের মতো হয়েছে, যেটাকে আমরা বলি কি ফিল হ্যান্ডেল। কি বলা হয়? ফিল হ্যান্ডেল। এই যে নিচে এখন বড় আছে না মাউস পয়েন্টার, এখানে নিলে ছোট্ট হয়ে যায় প্লাসের মতো। ফিল হ্যান্ডেল টানতে ধরে যদি আমি নিচের দিকে নামাই, তাহলে দেখো অটোমেটিক্যালি ঘরগুলো আসতেছে। আমার কথা কি বুঝতে পারতেছো? Yes, sir. Sir. তাহলে এটা হলো মানে এক্সেল এর সুবিধা। তাহলে 1 2 এর মধ্যে যদি আমি রোমান সংখ্যা লিখে কাজ করি, ঠিক আছে, রোমান সংখ্যায়, তাও দেখি সে কাজ করবে। 1 2 এখন আমি ফিল হ্যান্ডেলে চাপ দিয়ে ধরি, তাহলে দেখো সে কি কাজ করতেছে? আচ্ছা 3 রোমান সংখ্যায় কাজ করে কিনা আগে দেখে নিই। আসতেছে কি? না, আসতেছে না। আচ্ছা, যদি আমরা 4 দিয়ে দেখি রোমান সংখ্যায় নেয় কিনা, না, রোমান সংখ্যায় সে নিচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে রোমান সংখ্যায় না নেক, কিন্তু 1 2 তে সে নিবে, 1 2 এ নিবে। এখন যদি আমরা ABC তে দেখি, তাহলেও সে কাজটা করবে। ABC ABC তে যদি দেখি এই তিনটা সিলেক্ট করে এখন আমি ফিল হ্যান্ডেল চাপতে ধরি, তাহলে দেখো এ থেকে শুরু করে সে জেড পর্যন্ত এগুলাও সে নিয়ে আসবে। কেন? দেখাচ্ছে না কেন? আচ্ছা দাঁড়াও দেখি। A B C D আচ্ছা, ABC সে দেখাচ্ছে না কেন? স্যার এক ঘর ফাঁকা দিয়ে না, ফাঁকা দিলে তো হবেই না। আচ্ছা ABCD এ আসতেছে না। আচ্ছা ABCD হয়তো সিরিয়ালটা সে নিচ্ছে না, 1 2 নিচ্ছে। আমরা যদি দেখো এরকম করি SATUR স্যাটারডে, তারপর SAN সানডে সানডে, এরকম আমরা যদি দিনের নামগুলা লিখি অর্থাৎ ডে এর নামগুলা লিখি, এখন এই দুটো সিলেক্ট করে যদি আমি টান দেই, তাহলে দেখো সে এরকম করে অটোমেটিক্যালি দিনের নামগুলাও নিয়ে আসবে। তাহলে এটা একটা আমার হলো সুবিধা। আমার কথা কি বুঝতে পারতেছো? একটা দুটো লিখলে বাকিটা Yes, আমরা sir. ফিল হ্যান্ডেল যদি টান দেই, তাহলে অটোমেটিক্যালি বাকি দিনগুলো চলে আসবে। এখন আমরা যদি সেম JANUARY জানুয়ারি, FEBRUARY ফেব্রুয়ারি বানান কি ঠিক আছে? স্যার আর ইউ হবে। FEB ফেব আর ইউ স্যার বি এর পরে ইউ হবে না স্যার, আর এর পরে হবে। RURY নাকি? Are you here? ফেব্রুয়ারি না হওয়ার কারণ কি? আচ্ছা দাঁড়াও, ইন্টারনেট হাতে তো দুনিয়া হাতে, ঠিক আছে। FEB এই দেখো ARY. ARY, তাহলে আমরা কি করি, এখান থেকে নিয়ে আসি ফেব্রুয়ারি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি ফেব্রুয়ারি বানানটা লিখি, জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুটো আমরা সিলেক্ট করি, এই দুটো সিলেক্ট করে যদি আমরা ফিল হ্যান্ডেলে টান দেই, দেখো এখন সে 12 মাসের নাম আমাদের এখানে কি করব, অটোমেটিক্যালি দেখো। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এভাবে আমরা এই কাজগুলো একটু সহজে করতে পারি। তাহলে এটা যদিও আমাদের সিলেবাসভুক্ত না, কিন্তু আমরা এক্সেলে এই কাজগুলো সহজে কি করতে পারি, করতে পারি। পারি। হ্যাঁ, তাহলে এখন আমরা যোগ বিয়োগ দেখলাম, এখন আমরা যদি গুণ করি, ঠিক আছে, তাহলে এক্সেলে গুণ চিহ্নটা আমাদের কি হয়, একটু ব্যতিক্রম হয়। স্যার বলো। স্যার আরেকটা আছে না, একটা একটার সেলে
সূত্র বসিয়ে দিলে নিচে যে কয়েকটা করা হয় সবগুলো একসাথে যোগ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে ফিল হ্যান্ডেল। যেমন ধরো আমরা যদি দেখি, এটাই ধরো আমরা যদি দেখি এরকম, যেমন দেখো এই সেলে যদি আমরা অ্যাড্রেস বসাই ইকুয়াল দিয়া, ঠিক আছে, তাহলে আমরা লিখে দিলাম এসইএম সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়া ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন লাস্ট সেল অ্যাড্রেস, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, রেজাল্ট বের হয়ে গেল 110। এখন আমি চাচ্ছি যে এরকম আমার 1000 ঘর আছে, আমি একটা সূত্র লিখবো, বাকি যে ফিল হ্যান্ডেল টান দিব, দেখো সব ঘর সূত্র বসে গেছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারতেছো? তাহলে এটা হলো এক্সেলের সুবিধা। আমরা যখন কোনো হিসাব করি, একটার জন্য হিসাব বের করতে পারলে, ঠিক আছে, যেমন আমরা পরীক্ষার গ্রেডের জন্য ওই পর্যন্ত আমরা যাই নাই, যদি টাইম থাকে আমরা যাব, আজকে হয়তো পারবো না, অন্যদিন করব। তাহলে সেক্ষেত্রে আমরা ধরো একটা গ্রেড 100 নম্বরে 100 থেকে 80 পাইলে কত হয়, 60 থেকে 70 থেকে 80 পাইলে 79 পাইলে কত হয়, আবার 70 থেকে 60 থেকে 69 পাইলে কত হয়, এটা একটা বের করে আমাদের ছাত্র যদি 10 লক্ষ থাকে তাহলে সবার জন্য একই হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? একটা সূত্র লিখবো, বাকি সকল উপরে একই সিস্টেমে চলে আসবে। তাহলে এরকম যুগের মধ্যেও একই কথায় আমরা যদি এখানে গুণ করি, যে এত আর এত গুণ করে আমার এখানে রেজাল্ট দিবে সে। যেমন ধরো আমরা বলে দিলাম যে এই সেল, ঠিক আছে, তারপরে হলো এখানে গুণ মানে হবে স্টার, গুণন হবে এই সেল, ইকুয়াল টু কত তা দেখাবে। তাহলে এই দুইটা ভ্যালু, ধরো এটা ফার্স্ট পার্ট, এটা হলো সেকেন্ড পার্ট, সাপোজ সে বলতেছি আমরা এক্সাম্পল, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এই দুইটা যোগ হয়ে টোটাল এখানে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি বলে দিই তাহলে তাই হবে, যে আমরা কি বলে দিব, যে ইকুয়াল দিয়া, ঠিক আছে, কত আছে এই সেল অ্যাড্রেস B3 যোগ এই সেল অ্যাড্রেস, তাহলে 55 আর 33 যোগ করলে কত 88। তাহলে এখন এই যে যোগ হইলো, ঠিক আছে, এখন যদি চাই যে এই সূত্র অনুসারে সবগুলোর মধ্যে হবে, তাহলে তাই হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো বলো? তাহলে দেখো এই দুইটা যোগ করে এখানে নিয়ে আসছে, এখন এই দুইটার উপর যদি কোনো সূত্র প্রয়োগ করি তাহলে তাই হবে, টোটাল মার্কস এখানে আসলো। আমরা যদি চাই কোনোটা স্পেসিফিক তাহলে তাই হবে, মানে আমি যেভাবে যখন যেভাবে চাবো তাই হবে। এখন যদি চাই যে এইটার আর এইটার আমার গুণফল চাই এইখানে, তাহলে আমরা লিখে দিতে পারি যে এত গুণন স্টার দিব কত এত, তাহলে দেখো এই দুইটার গুণন কত তা বেরিয়ে গেছে। এই অনুসারে সবগুলার চাই তাহলে চাই চলে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছো বলো? স্যার স্যার হ্যাঁ বলো, কে কি বলতে চাচ্ছ? স্যার কথা আছে স্যার, এই ঈদ মাসের নাম যে লিখলেন, হ্যাঁ, এটা যদি আমি আরেকটা ফাইলে নিতে চাই তাহলে কি করব? এটা কপি করবা, যেমন এটা কপি করলাম, কপি করে আমরা যদি ওয়ার্ডে নিতে চাই, কপি করে আমরা কোথায় ওয়ার্ডে নিতে চাই, ওয়ার্ডে নিতে পারবো। দেখো ওয়ার্ডে চলে আসছে, আসছে। স্যার এক্সেলে আরেক ফাইলে নেওয়া যাবে না? হ্যাঁ যাবে না কেন? যেমন ধরো আমার এইখানে দরকার, ঠিক আছে, তো এইখানে যদি আমি পেস্ট করি কপি করে তাও হবে, এটা আমরা কপি করে যদি পেস্ট করি তাও হবে। আর যদি চাই যে আমি কপি করে পেস্ট করব না, কি করব না, কপি করে পেস্ট করব না, এখানে লিখবো তাও হবে। দেখো এই যে আমরা কপি করে পেস্ট করেছি, চলে আসছে, এই যে কন্ট্রোল ভি পেস্ট চিহ্নই দেখাইতেছে, অপশন পেস্ট। মানে আমরা কাজের প্রয়োজনে এটাকে আমরা যেভাবে দরকার সেভাবে আমি করতে পারি, সেই সকল সুবিধার জন্য তো এই প্রোগ্রাম তৈরি হয়েছে বা তৈরি করেছে। কাজের প্রয়োজনে তো বিষয়টা তৈরি হয়, আমার কথা বোঝা নাই? এখন আমাদের বইয়ে কিন্তু এগুলো একটাও নাই, যেমন গুণ করা, সোজাসুজি গুণ করা একটা দেখাই দিয়েছে। তারপর আমরা কি প্রোডাক্ট লেখা করতে পারি, আমরা প্রোডাক্ট কিভাবে লিখি সে পর্যন্ত আমরা এখন আসি নাই, ঠিক আছে, অর্থাৎ গুণ করা। তাহলে আমরা যদি অসংখ্য সংখ্যার গুণ করতে চাই, যেমন আমরা সাম বসাইলাম অনেকগুলার, ফার্স্ট সেল লাস্ট সেল, তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট লেখা ফার্স্ট সেল এবং ফার্স্ট সেল ইস ইনটু যদি লাস্ট সেল দেই, তাহলে আমাদের সবগুলো সেলের গুণফল চলে আসবে প্রোডাক্ট লিখলে। সামের মতো যেরকম যুগ এই প্রোডাক্ট, ঠিক আছে, যেমন 1 2 3 তিনটার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার আমরা গুণফল চাই, তাহলে সেক্ষেত্রে আয়তন বেরিয়ে গেল। সেটা সূত্রটা হলো প্রোডাক্ট ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল। দেখো এটা ফর্মুলা বারে চলে আসছে।
আমরা ওই পর্যন্ত আসি না এখনো, মানে আগে বেসিক আইডিয়াটা আমরা নিচ্ছি। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ, বলো কার এখন আর কার কোনো এই বিষয়ে কোশ্চেন আছে? তাহলে আমরা যোগ বিয়োগ গুণ, এখন আমরা ভাগ দেখি। তাহলে যেমন ধরো 100, এটাকে আমরা 10 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে গুণ যেরকম অনেক সংখ্যার করতে পারি, যোগ অনেক সংখ্যার করতে পারি। তাহলে যোগ আর গুণ পরস্পরের পরিপূরক, ঠিক আছে? গুণ করা মানে বারবার যোগ করা, আর ভাগ করা মানে বারবার বিয়োগ করা। এটা আমরা জানি সকলেই, ভাগ করা মানে বারবার বিয়োগ করা। তাহলে সেক্ষেত্রে আমরা ভাগও দুইটা সংখ্যার মধ্যেই হবে, গুণ বিয়োগ যেহেতু দুইটা সংখ্যার মধ্যে হয়, তাহলে ভাগও দুইটা সংখ্যার মধ্যেই হবে। তাহলে আমরা তাই লিখি এখানে। তাহলে এই সেল অ্যাড্রেস, তারপরে ভাগ চিহ্ন মানে স্ল্যাশ, ফন্ট স্ল্যাশ, এই সেল অ্যাড্রেস, এন্টার দিলে রেজাল্ট বেরিয়ে আসলো 10। আমার কথা কি তোমরা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। Yes, sir. ঠিক আছে, একটা আমরা করে দেখলাম। এখন যদি এরকম ইচ্ছা মতো কোনো সংখ্যা লিখি, এখানে যদি ইচ্ছা মতো কোনো সংখ্যা থাকে, তাহলে এইখানে আমরা এই সূত্রটা খালি টান দিয়ে যদি বসাই দিই, তাহলেই হয়ে যাবে রেজাল্ট। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Good. যারা বুঝতে পারতেছো এবং যারা বুঝেছো তাদের সকলকেই ধন্যবাদ। যেহেতু আজকের ক্লাসের সময় একেবারে শেষ, তাহলে আমি বলবো যে স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, তারপরে যোগ করা, বিয়োগ করা, ভাগ করা, প্রোডাক্ট, এটা আমরা আজকে দেখতে পাচ্ছি না কারণ সময়টা খুবই কম। আগামী দিন আমরা এই প্রোডাক্ট এবং হলো কি পার্সেন্টেজ বের করা, শুধু ভাগ করা আমরা দেখলাম, প্রোডাক্ট এবং পার্সেন্টেজ বের করা, এবং হলো আমরা কত সহজে হিসাবের মধ্যে কারো 5%, 10%, অথবা আমরা কারো বেতনের কত পার্সেন্ট কিভাবে হিসাব হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। কিন্তু তোমাদের আগে এই পর্যন্ত বিষয়গুলো রিডিং করতে হবে। আমরা কোনো অফিসিয়াল ফাইল বা কোনো রেজাল্ট শিটের ফাইল আমরা কিভাবে তৈরি করতে পারি সেগুলো দেখাবো, তোমাদের আগে বাসায় পড়াশোনা করতে হবে। ঠিক আছে? যারা যারা আজকে যুক্ত হয়েছিল ক্লাসে সকলকে ধন্যবাদ। আশা করব আরো বেশি সংখ্যক থাকবে এবং তোমরা বাসায়